Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ৫। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ৫। আমি বললাম, তো কি হয়েছে? এটা আমার রুম। আমি চুলে বান করতে করতে বললাম, তাহলে তো ঠিকই আছে। এখন আমার আপনার রুমেই থাকার কথা। আপনি এখানে কেন এসেছেন? এভাবে চিৎকার করার বা কি হলো বুঝলাম না। উনি রুমের ভেতরে ঢুকে হাতের কিছু প্যাকেট বিছানার উপর রেখে বলল, আপনি আমার শার্ট প্যান্ট পরে আছেন কেন? আগে যেমন শার্ট গেঞ্জি পরে ঘুরতেন, এখনো কি তাই করবেন নাকি? ভুলে যাচ্ছেন কেন? এখন আপনি এই বাড়ির বউ। বাসায় বয়স্করা আছে, দেখলে কি ভাববে? গুন্ডি সারা জীবন গুন্ডিই থাকবেন। ওই বেটা, আবার গুন্ডি বলস? আমি কি ইচ্ছে করে শার্ট প্যান্টে হাত দিছি নাকি? আমার শাড়ি ভিজে গিয়েছিল, আমার আবার অল্পতে ঠান্ডা লেগে যায়, তাই পরেছি। বলতে বলতে একটা হাতছু দিয়ে দিলাম। বুঝেছি। আর এসব কি ভাষা? বারবার বলছি এসব ছাড়ুন, না হলে যেখান থেকে এনেছি সেখানে রেখে আসব। আর প্যাকেটে আপাতত কিছু শাড়ি আর রেডিমেড ব্লাউজ এনেছি, পরে নিন। আর ভুলেও আমার কোনো কাপড়ে হাত দিবেন না। আমার প্রিয় শার্টের হাতায় ভাঁজ ফেলে কি করেছে? যত তাড়াতাড়ি পারেন ধুয়ে ইস্ত্রি করে আলমারিতে রেখে দিবেন। আমি মুখ বেঁকিয়ে বললাম, রেখে দিব। খেয়ে ফেলছি না এই কচুর শার্ট। শার্ট লাগলে আমাকে বলবেন, আমার বাসায় আমার ছেঁড়া শার্টের টুকরোগুলো পড়ে আছে, নিয়ে আসব আপনি পরার জন্য। গুন্ডি একটা, বলে উনি আবার বেরিয়ে গেলেন। এই ছিচকে বেটাকে নাকি আমার সারা জীবন সহ্য করতে হবে। আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আল্লাহ কি বুঝে এডার লগে আমারে মিলাইলা। রূপটুকু ছাড়া আর কোনো কচুও নাই ব্যাটার। শার্ট প্যান্টগুলো খুলে ইচ্ছেমত ঝেড়ে দিছি, কাপড় ধোয়ার মতো জোরে জোরে আছাড়লাম। বজ্জাতটাকে তো কিছু করতে পারবো না, এইগুলো রাগ ঝাড়ার উপায়। সন্ধ্যার দিকে উনি আবার রুমে আসলেন। ঢুকে মেজাজ খারাপ হয়ে গেল তার। আমাকে ঝাড়ি দিয়ে বলল, সেই ঘণ্টাখানেক আগে আপনাকে শাড়ি দিয়ে গেলাম, আপনি কিনা শাড়ি না পরে আবার আমার নতুন শার্ট প্যান্টে হাত দিয়েছেন। আগেরগুলো কি করেছেন? মেঝেতে ফেলে রেখেছেন কেন? এটুকু আক্কেল বোধটুকু নেই আপনার? তাড়াতাড়ি শাড়ি পরে নিন, আপনাকে নিচে ডাকছে। এখন কেউ চলে এসে এভাবে দেখলে আমার মুখ থাকবে? আমি সোফা থেকে উঠে বসে কানে আঙ্গুল ঢুকিয়ে চুলকোতে চুলকোতে বললাম, এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি শাড়ি পরতে পারি না, কখনো নিজে নিজে পরিনি। ঘণ্টাখানেক ধরে চেষ্টা করলাম, পারি না। তো কি করব? শুধু অভদ্রতা আর গুন্ডামিটাই শিখলেন, আর তো কিছুই জানেন না। মুখ সামলে কথা বলুন। আমি এই অবস্থায় নিচে যাব। দাঁড়ান এখানে, বলে উনি কিছু একটা ভেবে নিলেন, তারপর বললেন, ব্লাউজ ছায়া পরে আসুন ওয়াশরুম থেকে। শাড়ি পরাবে কে? এত কথা কেন বলছেন? তাড়াতাড়ি যান, কেউ এসে আপনাকে এই অবস্থায় দেখে ফেলার আগেই। দেখলে কি হবে? সবাই জেনে যাবে আমি একটা অকাল কুষ্মান গুন্ডিকে বিয়ে করেছি। সেটা আপনার জন্য সম্মানের হবে? শুনে মুখ কালো করে
ওইসব নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পরে এসে উনার সামনে দাঁড়ালাম। উনি আমার দিকে না তাকিয়ে শাড়ি হাতে নিয়ে বলল, হাত উপরে তুলুন, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আপনি পরাবেন মানে কি? বাসায় তো ফুপি আছে, উনাকে ডেকে দিন। হ্যাঁ, উনি এসে দেখুক, আমার বিয়ে করা গুন্ডি একটা সামান্য শাড়ি পরতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ভাবলাম এই সুযোগে ব্যাটাকে একটু জ্বালানো যাক। শাড়ি পরাতেই পারছেন না আমার অতিরিক্ত নড়াচড়া আর সুরসুরি পাওয়ার ভান করার কারণে। 1 মিনিট আমার সাথে যুদ্ধ করে আর না পেরে শাড়ি হাতে ক্লান্ত হয়ে বেড়ে বসে পড়লেন। আমার এখন প্রচুর হাসি পাচ্ছে, আটকে রাখতে না পেরে হেসে দিলাম। উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। জানি না বুকের ভিতরে কেমন জানি একটা ভয় উঠল। হাসি থামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি সুন্দর করে শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে দিলেন। আমি উনার চোখের দিকে তাকিয়ে রইলাম। কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে, তার চোখের অতলে হারিয়ে যাচ্ছি মনে হলো। উনি চোখ সরিয়ে বললেন, এভাবে ঘোমটা দিয়ে সবাইকে আবার সালাম করবেন গিয়ে। আর কিছু সাজগোজ বাকি থাকলে সেরে তাড়াতাড়ি নিচে আসুন। আমার খিদেতে পেট ফেটে যাচ্ছে, আপনার জন্য এখনো খেতে পারছি না। দোয়া করে তাড়াতাড়ি নিচে এসে আমাকে বাঁচিয়ে দিন, বলে মুহূর্তে রুম থেকে বেরিয়ে গেল। আয়নার সামনে এসে আয়নার দিকে তাকালাম। কচি কলাপাতা রঙের শাড়িতে বেশ মানিয়েছে আমাকে। ঘোমটা দেওয়ায় যেমন বউ ফিল হচ্ছে, তেমন পবিত্র লাগছে নিজেকে। কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে প্যাকেট থেকে কাজলটা বের করে একটু লাগিয়ে নিলাম। ব্যাস, সাজ কমপ্লিট। চুপচাপ নিচে চলে এলাম। সবাই দেখি টেবিলে বসে আছে। দাদু আমাকে দেখে বললেন, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। দাদুর কাছে এসে সালাম দিয়ে টেবিলের দিকে তাকালাম। মুরগি মাংস দিয়ে বিরিয়ানি, চিংড়ি মাছ ভাজা, কয়েক প্রকার মিষ্টি টেবিলে সাজানো আছে। দাদুর পাশের চেয়ার টেনে বসব এমন সময় দেখি ফুপি আমার দিকে কেমন একটা লুক দিয়ে তাকিয়ে আছেন। মনে হচ্ছে আমি কোনো অভদ্রতামি করে ফেলেছি। কিছু না বুঝতে পেরে উনার দিকে তাকালাম। উনি ইশারা করে বললেন সবাইকে যেন পরিবেশন করে দিই। এতক্ষণে বুঝলাম ফুপির এমন লুক দেওয়ার কারণ। উনাকে আর মেয়েটিকে টেনে চেয়ারে বসিয়ে আমি পরিবেশন করে দিলাম। দাদু আমার প্রশংসা করে বলল, দেখেছিস, আসতে না আসতে কেমন নিজের দায়িত্বটা বুঝে নিয়েছে আমার জান্নাতি হুরটা। দোয়া করি সুখে থাকো। এই প্রথম কারো মুখে নিজের প্রশংসা শুনে কেমন একটা লজ্জা ভর করে বসল। এত পছন্দের খাবার হওয়া সত্ত্বেও মনমত খেতে পারলাম না। মিষ্টির কথা আর বলবো, এত ভাল লাগছে যে মনে হলো সব খেয়ে ফেলি। কিন্তু একটার বেশি কপালে জুটল না। খাওয়া দাওয়া শেষে রুমে ঢুকলাম। কিছুক্ষণ পর উনি দাদুসহ আসলেন রুমে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। দাদু আমাকে একটা ছোট হার উপহার দিয়ে বললেন, এটা আমার নাতির বউয়ের জন্য। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। এই বাসরাত থেকে তোমার সংসার আগলে রাখার দায়িত্ব একান্তই তোমার। আমি চমকে উঠলাম, কিসের বাসরাত? আমি কে? আমি কোথায়? এই কেমন বাজে স্বপ্ন দেখছি আমি? এই ছিচকে ব্যাটার সাথে নাকি আমার বাসর রাত আজ? অসম্ভব, এটারে আমি কোনো মতেই সহ্য করতে পারি না। বর ভাবা তো দূরের কথা, আজ কোনো অভদ্রতামি করতে আসলে ব্যাটাকে ধরে ছেঁচা দিব। দাদু বেরিয়ে গেলে উনি দরজা লক করে বেডের পাশে এসে দাঁড়ালেন। আমি বেড টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে ফল কাটার ছুরিটা নিয়ে উঁচিয়ে বললাম, খবরদার, কাছে আসলেই কোপ দিব। ছিচকে ব্যাটা একটা। ওইটা ছুরি, দা নয় যে কোপ দিবেন। আর আমি আপনার কাছে আসতে যাব কেন? শুনুন, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে বা আগ্রহ আমার ছিল না।
দাদু শুনেছে আমাকে নিয়ে আপনার বদনাম রটেছে, তাই আমাকে বলল আপনাকে বিয়ে করতে। আমার নিজের কাছেও নিজে অপরাধী মনে হয়েছে, তাই করেছি। না হলে আপনার মতো গুন্ডিকে বিয়ে করব আমি অসম্ভব। যান ভাগেন। আমারও শখ নাই ছিচকে চোরের বউ হব। বিছানা ছাড়ুন, আমি ঘুমাব। আমি কেন ছাড়ব? আমি বিছানায় ঘুমাব। আপনি অন্য কোথাও ঘুমান। আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। অন্য কোথাও ঘুমালে আমি নাক ডাকি। আমার চিরশত্রুর নাম বলল, আমার নাক ডাকা একদমই সহ্য হয় না। মা ডাকে, তাই মায়ের সাথে ঘুমাই না। ডাকতে হবে না নাক। আমি কোথায় ঘুমাব? সোফা আছে, নিচে ফ্লোর আছে, যেখানে ইচ্ছে ঘুমান। মনে মনে একটা গালি দিতে দিতে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। উনি আমার দিকে একটা বালিশ ছুঁড়ে দিলেন। এই ব্যাটারে জব্দ করতে হবে। উনার চোখ লেগে আসামাত্রই পেট ব্যথার অভিনয় করতে লাগলাম, ব্যথার স্বরে আওয়াজ করতে লাগলাম। উনি হুড়মুড়িয়ে উঠে আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? এভাবে পেঁচার মতো ডাক শুরু করলেন কেন? আমার পেটে ব্যথা করছে। কেন? ক্ষুধা লাগছে তাই। আমার জন্য খাবার নিয়ে আসুন। এত রাতে কিসের খাবার আনবো আমি? আপনি নিজে গিয়ে নিয়ে আসুন। এমন ডাক পেরে ঘুমে ডিস্টার্ব করবেন না। যেই শুয়ে পড়লাম, আমি আরো জোরে আওয়াজ করলাম, কি ব্যাপার? এত জোরে চিৎকার করছেন কেন? ক্ষুধা বেশি লাগছে। উঠতে পারছি না, যান না নিয়ে আসুন, না হলে চিৎকার করব। উফ, চুপ করুন। বাসায় বয়স্করা ঘুমাচ্ছেন, আমি খাবার নিয়ে আসছি। বিড়বিড় করতে করতে চলে গেলেন। ফিরে এলেন বিরিয়ানি নিয়ে, আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন গিলুন। আর বিরক্ত করবেন না। মিষ্টি কই? শুনে বিরক্ত হয়ে আবার নিচে গেলেন। এক বাটি মিষ্টি নিয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন। এই যে শুনছেন, আমার না ডিম অমলেট খেতে ইচ্ছে করছে। একটু বানিয়ে নিয়ে আসুন না। কি পেয়েছেন তা কি আমাকে? আমি আর কিছু করতে পারবো না। আমি মিথ্যে কান্নার অভিনয় করতে লাগলাম। উনি বিব্রত হয়ে বললেন, অপেক্ষা করুন, ভেজে নিয়ে আসছি। শুনুন, পেঁয়াজ আর মরিচ বেশি করে দিয়ে ভাজবেন। ঘন হলুদ রঙ ধরলেই হবে। শুনে উনি আবার নিচে গেলেন। আমি বিরিয়ানির প্লেট হাতে নিয়ে খেতে খেতে উনার পিছু পিছু রান্নাঘরে এলাম। উনি পেঁয়াজ কাটতে বসলেন। আমি বাহিরে দাঁড়িয়ে হেলান দিয়ে বিরিয়ানি খাচ্ছি। বেচারার চোখ থেকে পানি পড়ছে। আহারে, আরো একটু কুচি করে কাটুন। কাটছি। প্রচুর জ্বালানি সহ্য করে ডিম ভেজে আনল। খেয়ে উনার হাতে খালি প্লেটগুলো দিয়ে বললাম, ধুয়ে রেখে আসবেন। আমার ঘুম পাচ্ছে, ঘুমাব। আর হ্যাঁ, ধন্যবাদ, ডিম ভাজিটা মজা ছিল, যদিও ঘন হলুদ হয়নি। সমস্যা নাই, নেক্সট টাইম থেকে। ওকে। উনি রেগে মেগে কিছু বলার আগেই পাশ ফিরে ঘুমানোর ভান করলাম। বেচারা একা একা ফুসতে ফুসতে বের হয়ে যায়। আচ্ছা, জব্দ করেছি ব্যাটাকে। আহ, ভীষণ শান্তি লাগছে। সকাল সকাল কারো কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনে ঘুম ভাঙল। কি মিষ্টি স্বরে তিলাওয়াত করছে, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। উঠে বসে ব্যালকনির জানালায় উঁকি দিয়ে দেখি এখনো ভোরের আলো ফুটেনি। এই সময় আবার কে কুরআন তিলাওয়াত করছে। উঠে নামায় ঘরে উঁকি দিতে দেখি ছিচকে ব্যাটা কুরআন পড়ছে। চুপচাপ দরজার কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনছি। এমন সময় আয়ান দিল। উনি কুরআন শরীফে চুমু খেয়ে রেখে দিয়ে মুনাজাত ধরলেন। আমি ভাবতে লাগলাম, মাত্রই তো আজান দিল, তাহলে উনি কিসের মুনাজাত ধরছেন? মোনাজাত শেষে আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন,
নামায় পড়বেন না? আমি হকচকিয়ে উঠে মাথা নিচু করে বললাম, আমি তো নামায় পড়তে পারি না। উনি মুচকি হেসে বললাম, আমি শিখালে পড়বেন। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। উনি বললেন, ওই করে আসুন, একসাথে নামায় পড়ব। আমি ওই করতে পারি না সহিভাবে। আচ্ছা, আসুন আমার সাথে, আমি ওই করিয়ে দিব। আমি কিছু না বলে উনাকে অনুসরণ করতে লাগলাম। মানুষটাকে ঠিক বুঝতে পারছি না। এত জ্বালানোর পর ও আমার সাথে শান্ত গলায় কথা বলছে। আমিও তার উপর আর রাগ করতে পারছি না। উনি এক বালতি পানি আমার সামনে নিয়ে এসে বলল, আপনাকে স্পর্শ করতে পারি? আমি মাথা নাড়ালাম। উনি আমার হাত ধরে পানি দিয়ে ধুয়ে দিলেন আর বুঝিয়ে দিতে লাগলেন কিভাবে কি করতে হয়। হাতের কোষে পানি নিয়ে আমাকে কুলি কুড়িয়ে দিলেন। ও শেষ করে তার সাথে নামায় দাঁড়ালাম। মনে হলো ভীষণ ভালো লাগায় ডুবে আছি। মনটা অনেক ফ্রেশ আছি। দোয়াসুরা কিছুই পারি না, মন দিয়ে উনাকে অনুসরণ করে নামায় পড়লাম। উনি কিছু জিকির শিখিয়ে দিয়ে বললেন, এগুলো সবসময় পড়বেন। চোখ বন্ধ করে কয়েকবার জিকির পড়ার পর চোখ খুলে দেখলাম উনি আমার পাশে নেই। এত তাড়াতাড়ি উনি কোথায় উধাও হলেন? উঠে জায়নামাজ গুছিয়ে রেখে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সূর্য তার লালচে আভা নিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। পাখিগুলো কিচিরমিচির শুরু করেছে। ভীষণ ভালো লাগছে। কখনোই এত সুন্দর সকাল দেখিনি আমি। ঘড়ির দিকে তাকালাম রুমে এসে, এতক্ষণে বোধহয় সবাই উঠে পড়েছে। আজ সবার জন্য নিজের হাতে চা নাস্তা বানালে মন্দ হবে না। এই ভেবেই শাড়ি পাল্টে বড় ঘোমটা টেনে নিচে গিয়ে রান্নাঘরে ঢুকলাম। কিন্তু বানাবটা কি? আমি তো কোনো রান্নাই জানি না। চাটাই বানাই তাহলে। একটু একটু জানি কিভাবে বানায়। করিম চাচা যখন চা বানাত, চোখ বড় বড় করে দেখতাম। পানিতে চা পাতা দিয়ে চুলার উপর বসালাম। রং ধরছে না দেখে রাগ উঠে গেল। চুলা থেকে নামিয়ে আরো পানি ঢেলে আবার বসালাম, কিন্তু হচ্ছে না। রেগে যেই পানি বাহিরের দিকে ছুঁড়ে ফেললাম। সবটা গিয়ে উনার গায়ে পড়ল। মুখ লাল করে আমার দিকে তাকালেন উনি। আমি জিভ কেটে বললাম, সরি। এভাবে কেউ চা বানায়? চা ও বানাতে জানেন না? শিখিনি। মা ও শিখায়নি। গুন্ডামিটা তো কেউ শিখিয়ে দেয়নি। বেশি বলে ফেলছেন কিন্তু। পানি গরম করুন। কি বলেছি? পানি গরম করতে। সেটাই করুন চুপচাপ। উনার কথা মতো আবার পানি চুলায় বসালাম। এক এক করে সব বলে দিলেন পাশে দাঁড়িয়ে। সব করে দেখি চা তো পুরো কমপ্লিট। উনার দিকে তাকিয়ে বিজয়সূচক হাসি দিলাম। উনি তার তোয়াক্কা না করে বিড়বিড় করতে করতে উপরে চলে গেলেন। আমিও মুখ ভেঙিয়ে দিলাম বেশ করে। চা ঢেলে কাপ নিয়ে দাদুর রুমে আসলাম। দাদু তখন তসবিহ গুনতে গুনতে জানালায় মুখ রেখে বাহিরের দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে খুশি হয়ে বললেন, আরে হো আমার জান্নাতি হুর যে। শুভ সকাল দাদু, এই নাও তোমার চা। আহ, আমার জন্য চা করে এনেছ। চুমুক দিতে দিতে বললেন, বাহ, বেশ ভালো হয়েছে। তুমি কি করে জানলে আমার করা লিকারের চা খুব পছন্দ? কি বলো ভেবে না পেয়ে বললাম, উনি বলেছেন। আমার নাতিটা তাহলে তোমার সাথে ভালোই মিলে গেছে। ও তো আবার মানুষদের সাথে মিশতে অস্বস্তি বোধ করে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ঠিক বুঝলাম না। মানুষদের সাথে মিশতে মানে? দাদু আমার কথা শুনে থতমত খেয়ে গেলেন। কিছুটা সময় চুপ থেকে বললেন, অনেকে আছে না যারা বাহিরের মানুষদের সাথে মিশতে অস্বস্তি বোধ করে। ও এমন। বাহিরের কারোর সাথে তেমন মিশে না। আমি মনে মনে বললাম,
অস্বস্তি বোধ করে না চাই। সুযোগ পেলে ঠিকই গলায় ওড়না, ছুরি ধরে ভয় দেখাতে পারে। ছিচকে বেটা একটা। আমি উত্তরে মুচকি হেসে বললাম, জি বুঝেছি। এমন সময় ফুপি দাদুর রুমে ঢুকে বলল, বাবা, তোমার চা দিতে দেরি হলো। আজ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে আনছি। ব্যস্ত হস না রোকেয়া, আমার নাতু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। আহা, আসামাত্রই তুমি আবার রান্নাঘরে ঢুকতে গেল কেন? আমি বিনয়ের স্বরে বললাম, খুব ইচ্ছে হলো সবাইকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াব, তাই ঢুকেছিলাম। দাদু আমার মাথায় হাত বুলিয়ে বলল, আজ থেকে এই সংসার তোমার। তোমার যা ইচ্ছে হয় করবে, নিজের মতো করে আগলে রাখবে। সবচেয়ে বড় জিনিসটা হলো আমার নাতি, ওকে সবসময় আগলে রেখো। এতদিন ওকে আগলে রাখার দায়িত্ব আমার উপর ছিল, আজ থেকে সেই দায়িত্ব তোমাকে দিলাম। আমি আর কয়দিন এই দুনিয়ায় আছি বলো? বলতে বলতে কান্না শুরু করলেন। আমার ভীষণ খারাপ লাগল। আমি উনার হাত জড়িয়ে বললাম, এসব বলো না দাদু, তুমি যা চাও তাই হবে। আমাকে যখন দায়িত্ব দিয়েছ সেটা আমি পালন করব। ফুপি শান্ত গলায় বলল, এভাবে বলছো কেন বাবা? আমরা কি মরে গেছি নাকি? তোমার মুহিবকে আমরা দেখে রাখব। তুমি এভাবে বলো না তো, বেচারি ঘাবড়ে যাবে। দাদু চোখ মুছে বলল, মুহিবের কোনো কথায় কষ্ট পেও না ওয়াফা। ওর সবার মতো না, একটু অন্যরকম। রাগী ঠিকই, তবে মনটা অনেক ভালো। একদিন ঠিকই বুঝবা। ও ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবেসে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওকে বুঝে নেওয়াটাও সহজ হবে। আমি চুপ করে মাথা নাড়লাম। ভালোবাসা, সেটা আবার আমাকে দিয়ে কল্পনার বাহিরে আমার। বুঝতে পারছি না কি করব। ভাবনা কাটিয়ে বললাম, ফুপি চা দিব? হ্যাঁ দাও। চা ছাড়া আমার সকাল হয় না। আর শোনো, মুহিবকে উপরে চা পাঠিয়ে দিও। আমি মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে এলাম। উনার জন্য চা নিয়ে গেলাম। দেখলাম ব্যালকনিতে বসে কি নিয়ে যেন গভীর চিন্তায় মগ্ন। চায়ের কাপ এগিয়ে দিয়ে বললাম, আপনার চা। রেখে যান। পারব না, হাতে নিন। পাশে রেখে যেতে বললাম না। বললাম না পারব না, হাতে নিন। বিরক্তমাখা মুখ নিয়ে হাত থেকে চায়ের কাপ নিয়ে বললেন, শান্তি? এবার আসুন আপনি। না, শান্তি হয়নি। চাটা কেমন হয়েছে খেয়ে বলুন। ভালো হয়েছে। না খেয়েই বলে দিলেন। রেসিপিটা যেহেতু আমার, সবকিছু হাতে হাতে করে দিয়েছে, খারাপ হবার প্রশ্ন ওঠে না। আমি মনে মনে ভাবলাম, এই শুরু হলো খোঁচা মারা। একটু না হয় দেখিয়ে দিলি, তার জন্য এত খোঁচাবে? এই ব্যাটার দ্বারাই সম্ভব এসব। আমার বিড়বিড় করা দেখে বললেন, বেশি খোঁচা সহ্য করতে না চাইলে তাড়াতাড়ি ফুপির থেকে এসব শিখে নিন। আপনার জন্যই ভালো। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না সেখানে। এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি আজ। যে আমি নিজের হাতে পানি নিয়ে খেতাম না কখনো, সে আমি সবার জন্য চা বানাচ্ছি। নিজেকে বাড়ির বউ হিসাবে উপস্থাপন করছি। ব্যাপারটা খুব অদ্ভুত। সত্যিই কি গুন্ডিরূপ ছেড়ে আমি এখন সংসারী হচ্ছি? নিজেকে ওই ব্যাটার বউ হিসেবে স্বীকৃতি দিচ্ছি। ছোট পুকুরের ধারে বসে এসব ভাবছিলাম। এমন সময় মনে হলো পাশে কেউ এসে বসল। তাকিয়ে দেখি সে মেয়েটা যাকে কাল দরজা খুলতে দেখেছি। এরপর আর আলাদা করে কথা হয়নি। সে পাশে বসে বলল, ভাবি কি ভাবছ? তেমন কিছু না, শুধু ভাবছি আপনার সাথে পরিচয় হলো না ঠিক মতো। আমি মুহিবের ফুফাতো বোন রুকাইয়া।
একসাথেই বড় হয়েছি দুজন। আমার সাথেই তো মুহিবের বিয়ে ঠিক হয়েছিল। মাঝখানে এখন সব এলোমেলো। তবে আমি এখনো মুহিবকে খুব ভালোবাসি। এসব বলার সময় আমি মেয়েটার দিকে তাকালাম। কি অনর্গলে বলে যাচ্ছে এসব। মুখের ভাব দেখে মনে হচ্ছে এসব খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমি উত্তরে মুচকি হেসে বললাম, ও। কিন্তু ভিতরে ভিতরে কেমন জানি খারাপ লাগছে ভাবতে ওদের বিয়ে ঠিক হয়েছিল। নিজেকে ঠিক বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমার। প্রতিদিনের মতো উনার সাথে মনোমতো ঝগড়া বাঁধিয়ে সোফায় ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে ভুল শুনেছি বলে পাত্তা দিলাম না, কিন্তু কান্নার শব্দটা তীব্র হতেই উঠে বসলাম। ল্যাম্প জ্বালিয়ে দেখলাম উনি বিছানায় নেই। এই দিক ওদিক তাকিয়ে দেখি ব্যালকনির রং বেরঙের আলোগুলো মিটমিট করে জ্বলছে। উঠে ব্যালকনিতে এলাম। এসে দেখি উনি দোলনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, এত রাতে উনি এভাবে কাঁদছেন কেন? ডাকার সাহস হচ্ছে না আমার। ডাকব কি ডাকব না ভাবতে ভাবতে উনার পাশে গিয়ে বসে উনার কাঁধে আলতো করে হাত রাখলাম। উনি টের পেয়ে আমার দিকে তাকালেন। আলোতে দেখতে পেলাম কান্না ভেজা চোখগুলো হালকা ফুলে লাল হয়ে আছে। নাক মুখ ও টকটকে লাল বর্ণ ধারণ করেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? উনি কোনো কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমার খুব কান্না পাচ্ছে উনার এই অবস্থা দেখে। বেশ কিছুক্ষণ পর উনি আমার থেকে নিজের ছাড়িয়ে নিলেন। চোখ মুখ মুছে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। পিছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু ফিরেও তাকালেন না। আমি হতাশ হয়ে দোলনায় বসে পড়লাম। নিজের ভেতরটা কেমন অস্থির হয়ে আছে। উনার আসলে কি হয়েছে না জানা অবধি শান্তি পাচ্ছি না। এভাবে এত রাতে হুট করে কোথায় চলে গেলেন উনি? সারা রাত ব্যালকনিতে বসে রইলাম, কিন্তু উনি আর ফিরলেন না। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।